আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম প্রত্যুষে। আমি তোমাদের সাথে আছি আহনাফ আতিফ। বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজে। আজ আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি টপিক নিয়ে, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপিং। আচ্ছা, তো ব্লাড গ্রুপিং কে আমরা আজকে আলোচনার টপিক হিসেবে বিবেচনা করেছি। তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ব্লাড গ্রুপিং এর আমাদের যেমন তাত্ত্বিক বিভিন্ন প্রয়োগ আছে আমাদের দৈনন্দিন জীবনে, তেমন এর অনেক ব্যবহারিক প্রয়োগও আছে। আচ্ছা, তো আমরা আমাদের ডেইলি লাইফে প্রত্যেক দিনই শুনতে পারি যে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশনের প্রয়োজন পড়ে, অথবা আমাদের অনেকেরই গিয়ে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে অথবা রোগজনিত কারণে শরীরে কোনো কারণে যদি রক্ত কমে যায়, তখন গিয়ে আমাদের নিজেদেরও রক্তের কিন্তু প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে আমরা যখন রক্ত সঞ্চালন করছি অথবা রক্ত ডোনেট করছি বা ব্লাড ডোনেট করছি, তখন কি কি বিষয় আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে। কারণ কোনো কারণে যদি আমরা ভুল রক্ত প্রদান করি অথবা যেটাকে আমরা বলি মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এই জটিলতা গুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি, সেজন্য ব্লাড গ্রুপিং সম্পর্কে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বিবেচিত বিষয় সম্পর্কে, বিভিন্ন ধরনের জটিলতা সম্পর্কে সম্যক ধারণা থাকা আমার মনে হয় যে শুধু ইন্টার স্টুডেন্টদের জন্য না, আমাদের আশেপাশে আমরা যারা আছি সবারই একটা ধারণা থাকা অত্যাবশ্যকীয়। তো সেই উদ্দেশ্যে আজকের এই ক্লাসটা দেওয়া। তো বেশি দেরি করবো না, চলো ক্লাসটা শুরু করা যায়। তো আজকের এই ক্লাসের মাধ্যমে বেসিক্যালি আমরা কি কি শিখতে পারবো। আজকে আমরা ক্লাসে শিখতে পারবো ব্লাড গ্রুপিং এই বিষয়টি কি, এবং এই ব্লাড গ্রুপিং এর ভিত্তি কি। বিভিন্ন ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে আমরা জানতে পারবো। আরএইচ ফ্যাক্টর সম্পর্কে জানতে পারবো। ব্লাড গ্রুপিং অথবা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা হয়ে থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি কি জটিলতা আছে এবং এই জটিলতার কিছু আমরা বাস্তবিক উদাহরণ দেখতে পারবো। তো এই বিষয়গুলো একে একে আসবে। আমরা একদম বেসিক থেকে শুরু করব। সবার আগে আমাকে জানতে হবে যে আমি যে ব্লাড গ্রুপিং করছি, অর্থাৎ আমরা যে বলি যে এই পার্সনটা বা এই মানুষটার ব্লাড গ্রুপ হচ্ছে ও, এই মানুষটার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে এ, এর হচ্ছে গিয়ে বি। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আসছে, ঠিক আছে, আমি কেন বলছি যে এই পার্সনটার বা এই মানুষটার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে এ পজিটিভ অথবা বি পজিটিভ। তো বেসিক্যালি ব্লাড গ্রুপিং করা হয় আমাদের লোহিত রক্তকণিকা অথবা রক্তের মধ্যে যে আরবিসি সেল গুলো আছে, এই আরবিসি সেলের ঝিল্লিতে কিছু গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতির উপর ভিত্তি করে। আচ্ছা, অ্যান্টিজেন সম্পর্কে কি কি জানা লাগবে এই সম্পর্কে আমি একটু ধীরে ধীরে আসবো। তো বেসিক্যালি আমাকে জানতে হবে প্রথমত যে জিনিসটা, যে আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কিছু গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। থাকলে সেটার উপর ভিত্তি করে আমার ব্লাড গ্রুপিং একরকম হবে, এবং যদি না থাকে সেটার উপর ভিত্তি করে আরেক রকম হবে। তো বেসিক্যালি আমার ব্লাড গ্রুপিং এর যে ভিত্তি সেটা হচ্ছে এইরকম অ্যান্টিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতি। আচ্ছা, একটু এক্সাম্পল দিয়ে বলি। যদি কারো ব্লাড গ্রুপ আমি শুনি যে তার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে এ, তার অর্থ কি তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এই অ্যান্টিজেনটা আছে, ঠিক আছে। অথবা যদি আমি শুনি যে কারো ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বি, তাহলে তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে আমি বুঝছি যে অ্যান্টিজেনটার নাম হচ্ছে বি। আচ্ছা, এখন মানে কি, যার কারো যদি ব্লাড গ্রুপ ও হয়ে থাকে তাহলে কি তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ও অ্যান্টিজেন আছে? আচ্ছা, এই কনসেপশনটা হচ্ছে গিয়ে ভুল। এ সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো, একটু সামনে যাই। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের দুটো মুখ্য ব্লাড গ্রুপ আছে। আমরা যখন আমাদের এই জিনতত্ত্ব চ্যাপ্টারটা পড়বো ইন্টারে, এই জিনতত্ত্ব চ্যাপ্টারটার মধ্যে আসলে ব্লাড গ্রুপিং সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা আছে। তো এখানে আমরা জানতে পারবো যে আমাদের মানবের শরীরে গিয়ে প্রায় কয়েকশো অ্যান্টিজেন আছে, ঠিক আছে। এর মধ্যে 21টা ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা জানতে পেরেছি, ঠিক আছে। কিন্তু আমরা কি 21টা ব্লাড গ্রুপ সম্পর্কে পড়ি, বা এই 21টা ব্লাড গ্রুপ কি কি, এগুলো কি সবকিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট? না। আমরা বেসিক্যালি যে ব্লাড গ্রুপ গুলো সম্পর্কে সবচেয়ে বেশি ডিটেলসে পড়ি বা জানার চেষ্টা করি, সেগুলোকে আমরা বলি মুখ্য ব্লাড গ্রুপ। এরকম দুটো মুখ্য ব্লাড গ্রুপের কথা আমাদের বইয়ের মধ্যে লেখা আছে। একটাকে আমরা বলি এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, আর একটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপিং সিস্টেম। এটাকে কেন মুখ্য বলা হচ্ছে, কারণ আমরা যখন রক্ত সঞ্চালন করছি অথবা ব্লাড ট্রান্সফিউশন করছি, তখন এই ব্লাড গ্রুপিং গুলোই গিয়ে গুরুত্ব বহন করে। অন্যগুলো যে বাকি যে ব্লাড গ্রুপিং সিস্টেম গুলো আছে, ওগুলোকে আমরা গিয়ে মাইনর অথবা গৌণ ব্লাড গ্রুপিং সিস্টেম বলতে পারি। সেগুলো রক্ত সঞ্চালনের ক্ষেত্রে তেমন কোনো গুরুত্ব বহন করে না। আচ্ছা, তো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে একটু আলোচনা করতে চেয়েছিলাম। তো আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মনে রাখতে হবে, যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই নামগুলো আমরা আগে অনেকবার শুনেছি। তো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রক্তের মধ্যে যেগুলো থাকে, এগুলো কোন ধরনের পদার্থ। তো প্রথমত অ্যান্টিজেন যে শব্দটা,
আমরা উচ্চারণ করছি, সেই অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ, এবং এই অ্যান্টিবডি হচ্ছে গিয়ে এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। এই দুটো জিনিস আমরা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে অ্যান্টিজেন কোথায় থাকে, অ্যান্টিবডি কোথায় থাকে। অ্যান্টিজেন থাকে হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলে এসেছি, লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অথবা আরবিসির প্লাজমা মেমব্রেনে। আর অ্যান্টিবডি কোথায় থাকে, অ্যান্টিবডি থাকে আমাদের রক্ত রসে অথবা হচ্ছে গিয়ে প্লাজমার মধ্যে। এরপর আমি বলেছি যে অ্যান্টিজেন হচ্ছে গিয়ে দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এ অ্যান্টিজেন আর একটা হচ্ছে বি অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনের বিপরীত কিছু অ্যান্টিবডি আমাদের প্লাজমার মধ্যে উপস্থিত থাকে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি, অথবা এটাকে অনেক সময় আলফা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে অ্যান্টি বি অ্যান্টিবডি, যেটাকে অনেক সময় বিটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তো আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম যে কারো ব্লাড গ্রুপ যদি ও হয়ে থাকে, তাহলে এটা দিয়ে আমি কি নির্দেশ করছি যে তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোন ধরনের অ্যান্টিজেন আছে। এটার উত্তর হচ্ছে তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোনো ধরনেরই অ্যান্টিজেন নেই। ও বেসিক্যালি ওটাকে আমরা জিরো হিসেবে কল্পনা করবো, ঠিক আছে? জিরো মানে কি, কিছুই নেই, তাই না? তাহলে এর লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোন রকমের অ্যান্টিজেন নেই জন্যই তার ব্লাড গ্রুপটাকে আমরা বলি ও ব্লাড গ্রুপ। কারো ব্লাড গ্রুপ যদি এ বি হয়ে থাকে, তাহলে এটা দ্বারা আমরা কি নির্দেশ করছি? কারো ব্লাড গ্রুপ যদি এ বি হয়ে থাকে, এর অর্থ হচ্ছে এই লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেনেরই উপস্থিতি রয়েছে। আচ্ছা, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে হচ্ছে রক্তের চারটা গ্রুপ। আমরা হচ্ছে আমাদের ডেইলি লাইফে হচ্ছে সবচেয়ে কমন যে চারটা ব্লাড গ্রুপের কথা শুনি, এটা হচ্ছে এ, বি, এবি এবং হচ্ছে ও, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে আসছে, এবং অ্যান্টিজেন আমার বডিতে, আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে এর বিপরীতে আমাদের প্লাজমার মধ্যে কি ধরনের অ্যান্টিবডি থাকবে, এটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। মানে একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন, তিনি হচ্ছে গিয়ে এই সম্পর্কে একটু আলোচনা করে গিয়েছেন। তো আমরা সেটা সম্পর্কেও জানবো, এবং এর উপর ভিত্তি করে কিভাবে ব্লাড গ্রুপিংটা করা হচ্ছে সেটা সম্পর্কেও জানবো। আচ্ছা, তো যে বিজ্ঞানীর কথা আমি বলছি তার নাম হচ্ছে ল্যান্স স্টেনার। তিনি একটা ল প্রদান করেছেন যার দুটো অংশ আছে। এই ল্যান্স স্টেনারের ল সম্পর্কে আমাদের ইন্টারের বইয়ে হচ্ছে সেভাবে বিস্তৃতভাবে আলোচনা করা নেই। আমি হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে একটু ডিটেলসে বলছি। তো ল্যান্স স্টেনার লয়ের প্রথম যে পার্টটা আমি বলেছিলাম, দুটো পার্ট আছে। প্রথম পার্টে বলা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যে অ্যান্টিজেন থাকবে, সেই অ্যান্টিজেনের অনুরূপ অথবা ইংলিশে বলা হয়ে থাকে করেসপন্ডিং অ্যান্টিবডি আমাদের প্লাজমার মধ্যে অনুপস্থিত থাকবে। খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যদি আমার এ অ্যান্টিজেনটা থাকে, তাহলে আমার প্লাজমার মধ্যে অ্যান্টি এ যে অ্যান্টিবডিটা আছে এটা হচ্ছে অনুপস্থিত থাকবে, ঠিক আছে? সেকেন্ড পার্টটা কি বলছে, যে আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যদি কোনো অ্যান্টিজেন অনুপস্থিত থাকে, তাহলে এর করেসপন্ডিং অথবা অনুরূপ অ্যান্টিবডি হচ্ছে আমাদের প্লাজমার মধ্যে বা আমাদের রক্তরাশের মধ্যে অবশ্যই উপস্থিত থাকবে, ঠিক আছে? আরেকটু আমি একটু ডেসক্রাইব করে বলি যে আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে মনে করো আমার এ অ্যান্টিজেনটা আছে, ঠিক আছে? তাহলে আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোন ধরনের অ্যান্টিজেন নেই? বি অ্যান্টিজেনটা নেই। আমরা তো জানি যে অ্যান্টিজেন হয় দুই রকমের। আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যদি বি অ্যান্টিজেনটা অনুপস্থিত থাকে, তাহলে এর করেসপন্ডিং অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টি বি অ্যান্টিবডি অথবা যেটাকে আমরা বলি হচ্ছে বিটা অ্যান্টিবডি, এটা অবশ্যই আমার প্লাজমার মধ্যে উপস্থিত থাকবে। আমার ল্যান্সটেনার ল এর যে প্রথম এবং দ্বিতীয় পার্টটা আছে, এরা হচ্ছে পরস্পরের বিপরীত, এবং একটা যদি আমি বুঝি তাহলে আমি অবশ্যই একটা বুঝছি। প্রথমটাতে বলা হচ্ছে যে আরবিসি প্লাজমা মেমব্রেনে যে অ্যান্টিজেনটা উপস্থিত থাকবে তার করেসপন্ডিং অ্যান্টিবডি আমার প্লাজমা অথবা হচ্ছে রক্তরস থেকে অনুপস্থিত থাকবে। আর সেকেন্ডটাতে বলা হচ্ছে যে আরবিসি প্লাজমা মেমব্রেনে যদি আমার কোনো অ্যান্টিজেন অনুপস্থিত থাকে, তাহলে তার করেসপন্ডিং অ্যান্টিবডি অবশ্যই আমার প্লাজমা অথবা রক্তরসের মধ্যে উপস্থিত থাকবে। এর উপর ভিত্তি করে কিন্তু বেসিক্যালি আমার রক্তের চারটা গ্রুপ নির্ধারণ করা হয়েছে। আমি তো চিত্রটা দেখি, এই চিত্রটা আমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যেই আছে, আমি এটা নিজে থেকে তৈরি করিনি আর কি। যদি আমি ব্লাড গ্রুপ এ বলি, ব্লাড গ্রুপ এ মানে কি, অর্থাৎ আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ আছে, এটা একদম ফিক্সড। আমি মাথার মধ্যে ধরে নিচ্ছি যখনই আমি কোনো ব্লাড গ্রুপের নাম শুনবো তখন আমি বুঝে যাব সেটা দ্বারা আমি তার অ্যান্টিজেনটাকে নির্দেশ করছি। আচ্ছা, তাহলে আমার অ্যান্টিজেন যদি আমার এ হয়ে থাকে, আমি নিচেরটা একদম দেখাচ্ছি, এটা যদি আমার অ্যান্টিজেন হয়ে থাকে, তাহলে এর করেসপন্ডিং অ্যান্টিবডিটা আমার প্লাজমা থেকে অনুপস্থিত থাকবে। অর্থাৎ অ্যান্টি এ অ্যান্টিবডি অথবা আলফা অ্যান্টিবডি যেটা, এটা অনুপস্থিত থাকবে। কি উপস্থিত থাকবে? অ্যান্টিবডি বি অথবা হচ্ছে গিয়ে বিটা অ্যান্টিবডিটা।
সবগুলোর ক্ষেত্রে আমরা এটার প্রযোজ্যতা দেখতে পারবো। তবে আমরা যদি একটু স্পেসিফিক্যালি আমরা ও ব্লাড গ্রুপের দিকে যাই, আচ্ছা ও ব্লাড গ্রুপ মানে কি? ও ব্লাড গ্রুপ মানে হচ্ছে আমার যে আরবিসি প্লাজমা মেমব্রেনটা আছে এখানে কোনো অ্যান্টিজেনই নেই। কোনো অ্যান্টিজেন না থাকা মানে কি? কোনো অ্যান্টিজেন না থাকা মানে হচ্ছে এর করেসপন্ডিং অ্যান্টিবডি বলতেও কিছু নেই। ঠিক আছে? সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্লাজমা বা রক্তরসের মধ্যে আলফা আর বিটা দুটো অ্যান্টিবডি হচ্ছে গিয়ে উপস্থিত থাকবে, এবং দেখো সেটা কিন্তু হয়েছে। এবি এর ক্ষেত্রেও আমরা এটা সেম ভাবে প্রয়োগ করতে পারি। তোমরা একটু চিন্তা করে এটা বের করে নেবে। আচ্ছা, এরপরে আমি আলোচনা করেছি হচ্ছে অ্যান্টিজেন, ব্লাডের অ্যান্টিজেন এবং নন ব্লাড অ্যান্টিজেনের মধ্যে। অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে আমরা এতক্ষণ একটু কথা বলে এসেছি, আমাদের অনেকেরই হচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন নেই। আমি এই জন্য সম্পর্কে এখানে একটু আলোচনা করবো। আমি স্লাইডের মধ্যে কিছু লিখিনি, আমি মুখে একটু বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা যারা হচ্ছে অ্যান্টিজেন শব্দটা শুনেছি বা অ্যান্টিবডি শব্দটা শুনেছি, আমাদের সবারই একটা ধারণা হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে একটা বহিরাগত বস্তু। এটা যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে। এরকম অ্যান্টিজেন কি কি আছে? বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে? এবং এই অ্যান্টিজেন গুলো আমাদের শরীরের ভেতরে যখন প্রবেশ করে তখন আমার যে অনাক্রম্য তন্ত্র আছে অথবা ইমিউন সিস্টেম আছে, এই ইমিউন সিস্টেম হচ্ছে অ্যান্টিজেনের এগেইনস্টে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে থাকে। এই অ্যান্টিবডি গুলো হচ্ছে যোদ্ধা। ঠিক আছে? কোন অ্যান্টিজেন বহিরাগত পদার্থ যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের যখন রক্তে প্রবেশ করছে তখন এই অ্যান্টিবডি গুলো হচ্ছে একদম অ্যাক্টিভেটেড হয়ে যায়, এরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়, কিভাবে অ্যান্টিজেনটাকে নিষ্ক্রিয় করা যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে আমাদের ব্লাডের মধ্যে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে তো অ্যান্টিজেন আছে, আপনি আবার বলছেন যে আমাদের প্লাজমার মধ্যেও অ্যান্টিবডি আছে, তাহলে এই অ্যান্টিবডি গুলা আমাদের অ্যান্টিজেন যেটা আছে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে গিয়ে ওগুলোকে কেন মারছে না, কেন ওগুলোকে ধ্বংস করে দিচ্ছে না? আমার তো সেই হিসেবে লোহিত রক্তকণিকা গুলো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কারণ আমার বডিতে ব্লাডের মধ্যে হচ্ছে অ্যান্টিবডি আছে। এখানে যে কনসেপশনটা আমাদের প্রথমত ভুল, যে আমরা যে অ্যান্টিজেন সম্পর্কে প্রথমত যে প্রচলিত ধারণা অনুসারে জেনে এসেছি সেটা হচ্ছে নন ব্লাড অ্যান্টিজেন। আর আমরা ব্লাড অ্যান্টিজেন বলতে যেটা বোঝাচ্ছি সেগুলো হচ্ছে কি মিউকোপলিস্যাকারাইড জাতীয় পদার্থ, যে সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যেগুলো হচ্ছে আমাদের রক্তের গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে কাজে দেয়। আর নন ব্লাড অ্যান্টিজেন গুলো হচ্ছে কি ওই যে আমি বললাম ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের বহিরাগত পদার্থ যেগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না, বাইরে থেকে আমাদের শরীরে হচ্ছে প্রবেশ করে। তো এটা গেল হচ্ছে ব্লাড অ্যান্টিজেন এবং নন ব্লাড অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। এখন কিছু মিলও আছে। আচ্ছা, মিলটা বলার আগে আমি একটু একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাই, এবং এই উদাহরণটা আসলে বেসিক্যালি মানে জিনিসটা এমন যে এটা আমি উপমা অর্থে ইউজ করছি, এটার কোনো বাস্তবিক লাইফে এটার কোনো কানেকশন নেই কিন্তু। আচ্ছা, তো ব্যাকটেরিয়া শব্দটার কথা যদি আমি চিন্তা করি, ব্যাকটেরিয়া শব্দটা শুনলে না আমাদের মাথার মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়। ব্যাকটেরিয়া, এটা তো আমার শরীরের ক্ষতি করবে, আমার ব্যাকটেরিয়া যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে, হ্যাঁ আমি তো বাঁচতেই পারবো না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে কি উপকারী ব্যাকটেরিয়া নেই? আমাদের অন্ত্রে কিন্তু, যারা আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারটা পড়েছি, তারা আমরা জানি যে আমাদের অন্ত্রের মধ্যে, বৃহদন্ত্রতে কয়েকশো প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে? এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আবার বিভিন্ন ধরনের ভিটামিন সিনথেসিস করে অথবা ভিটামিন তৈরি করে। আমরা জানি আরো যে বিভিন্ন খাদ্যের অপাচ্য অংশগুলোকে এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে গিয়ে ফার্মেন্টেশন করে। ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্যাস উৎপাদন করে। তাহলে এই যে ব্যাকটেরিয়া গুলো যারা ভিটামিন সিনথেসিস করছে আমাদের অন্ত্রের মধ্যে, এরা তো আমাদের জন্য উপকারী। তাহলে আমি কি একটা জিনিস বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া উপকারীও হতে পারে, অপকারীও হতে পারে। উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে আগে থেকেই আছে, সেই ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমটা আছে, অনাক্রম্য তন্ত্র আছে, তারা ছোটবেলা থেকেই চেনে যে ভাইয়া ওই যে একটা জিনিস দেখতেছি ব্যাকটেরিয়া, এ কিন্তু আমার বন্ধু। এই যদিও ব্যাকটেরিয়া, এ কিন্তু আমার বন্ধু, এ কিন্তু আমার শরীরের অনেক উপকারে আসে, আমি কিন্তু একে ধ্বংস করবো না, আমি একে ঘাটাঘাটি করবো না, ও ওর মতো থাক, ওর মতো কাজ করতে থাক। কিন্তু বাইরে থেকে যখনই কোনো বহিরাগত ব্যাকটেরিয়া আমার শরীরের মধ্যে প্রবেশ করবে তখনই কিন্তু বেসিক্যালি আমার শরীরের যে অনাক্রম্য তন্ত্র আছে বা ইমিউন সিস্টেমটা আছে এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং ওই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়ে যাবে। আমি অ্যান্টিজেনটাকে ওইভাবে তুলনা করতে পারি আমাদের ব্লাড গ্রুপে, মানে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে যে অ্যান্টিজেন গুলো থাকে এগুলোকে আমি চিন্তা করতে পারি উপকারী অ্যান্টিজেনের মতো, যেগুলো হচ্ছে আমার রক্তের গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বাইরে থেকে যদি আমরা আহ মানে অন্য কোনো অ্যান্টিজেন ব্লাডের মধ্য দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে নিয়ে আসি, যেটাকে আমরা ব্লাড ট্রান্সফিউশন বলি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের শরীরের অনাকর্ম তন্ত্র সেটাকে ফরেন বডি অথবা কোনো ধরনের
বহিরাগত বস্তু অথবা শত্রু হিসেবে বিবেচনা করে, এবং প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি গুলো আছে সেগুলো হচ্ছে তখন ওগুলোকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়ে যায়। আচ্ছা, এখান থেকে তো ভাই আরেকটা প্রশ্ন উদ্রেক হচ্ছে আমার মাথার মধ্যে। আপনি তো এখনই বললেন যে আমার বডির মধ্যে যে অ্যান্টিজেনটা আছে সেটা ছোটবেলা থেকে আমার প্লাজমার যে অ্যান্টিবডি আছে ওকে বন্ধু মনে করে, ওর কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটায় না, ওকে নিজের মতো ছেড়ে দেয়। যখনই আমি বাইরে থেকে আমার শরীরে ব্লাড ট্রান্সফিউশন করছি, তখন ডোনারের ব্লাডের মধ্যে যে অ্যান্টিজেনটা আছে আমার শরীরে প্রবেশ করলো। প্রবেশ করার ফলে আমার শরীরে যে অ্যান্টিবডিটা আছে ওটাকে হচ্ছে কি শত্রু হিসেবে বিবেচনা করে, এবং তখন ওকে মারামারি করে, ওর সাথে ওকে ধ্বংস করার কাজে নিয়োজিত হয়ে যায়। তাহলে তো ভাইয়া যখনই আমি ব্লাড ট্রান্সফিউশন করব তখনই হচ্ছে গিয়ে আমার শরীরে ক্ষতি হবে, ব্লাডটা তো আলটিমেটলি থাকবে না, নয়তো রক্ত কণিকা ভেঙে যাবে। তাহলে ব্লাড ট্রান্সফিউশন করলে আমার লাভটা কি ভাইয়া? আচ্ছা, তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা, এইখানে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা হচ্ছে গিয়ে, আমি যদি সিমিলার টাইপ অফ অ্যান্টিজেনটাকে ট্রান্সফার করি, অর্থাৎ আমার রক্তের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে এ টাইপ অ্যান্টিজেন আছে, আমাকে যে ব্লাড দেবে, যে ডোনার আছে, তার লোহিত রক্তকণিকায় যদি এ টাইপের অ্যান্টিজেন থাকে, এ টাইপ অ্যান্টিজেন আমার শরীরে প্রবেশ করলে আমার প্লাজমাতে যে অ্যান্টিবডি গুলো আছে, তখন সে মনে করে আরে এই তো আমার সেই বন্ধু যে আমার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ছিল, এই তো বাইরে থেকে আবার আসতেছে, এ তো এতদিন আমার শরীরের মধ্যে থেকে আমার উপকার করে গেছে, তাহলে যদি আমি বাইরে থেকে আবার যেহেতু একে নিয়ে আসাচ্ছি, তাহলে এও আমার উপকার করবে, একে আমার ধ্বংস করার কোনো দরকার নেই। বেসিক্যালি এটাই হচ্ছে কেমন ভিত্তি যখন আমি ব্লাড ট্রান্সফিউশন করছি। এজন্যই যার ব্লাড গ্রুপ এ, তাকে আমরা সচরাচর দেখি যে তাকে হচ্ছে এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তি হচ্ছে রক্ত দিয়ে থাকে, কারণ যার ব্লাড গ্রুপে তার অ্যান্টিজেনে, তাকে আমি আবার অ্যান্টিজেন এই দিচ্ছি। যখন অ্যান্টিজেন এ তার শরীরের মধ্যে প্রবেশ করছে, তখন তার প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি গুলো আছে সেটা হচ্ছে তাকে বন্ধু হিসেবে বিবেচনা করছে এবং তাকে কোন রকম ঘাটাঘাটি করছে না। এখন কথা হচ্ছে যে আমি যদি এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তিকে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তির রক্ত দেই, তাহলে কি হবে? যার বি ব্লাড গ্রুপ, তার অ্যান্টিজেনটা হচ্ছে বি। বি অ্যান্টিজেন যখনই আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, তখনই আমার প্লাজমাতে যে অ্যান্টিবডি গুলো আছে বুঝে যাবে যে এটা একটা ফরেন বডি, একটা অপরিচিত বস্তু, একে আমার শরীরের মধ্যে থাকতে দেওয়া যাবে না। তখন সে একদম অ্যাক্টিভেটেড হয়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করবে, করে মনে করো একদম দা রামদা কোপ নিয়ে একদম রেডি যে আমি এই অ্যান্টিজেনটাকে হচ্ছে ধ্বংস করব। অ্যান্টিজেন লাগানো থাকে কার শরীরের মধ্যে বা কার সাথে একদম চ্যাপ্টা মেরে থাকে? আমার লোহিত রক্তকণিকার ঝিল্লির সাথে। যখন আমার অ্যান্টিজেনটাকে এরা জমাট বাঁধানোর চেষ্টা করবে বা ধ্বংস করার চেষ্টা করবে, তখন কিন্তু বেসিক্যালি আমার লোহিত রক্তকণিকার সেলগুলো হচ্ছে গিয়ে ভাঙ্গন ঘটবে, এটাকে আমরা বলি হিমোলাইসিস। লোহিত রক্তকণিকার যদি ভাঙ্গন ঘটে আমাদের শরীরের মধ্যে, তাহলে আমরা জানি কি হয়, রক্তশূন্যতা দেখা যায়, অ্যানিমিয়া দেখা যায়। এগুলো কিন্তু মারাত্মক জটিল কিছু বিষয় ঘটতে পারে আর কি। তো এই জন্যই হচ্ছে গিয়ে সঠিক ব্লাড ট্রান্সফিউশন অথবা সঠিক ব্লাড গ্রুপ জানার মাধ্যমে ব্লাড ট্রান্সফিউশন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন অ্যান্টিজেনের ভিত্তিতে রক্ত সঞ্চালনের কিছু নিয়মাবলী সম্পর্কে আমি আলোচনা করব। নিয়মাবলীগুলো যেগুলো আমি লিখেছি, এগুলো হচ্ছে আমি বোঝার সুবিধার্থে, তোমাদের মনে রাখার সুবিধার্থে কিছু কথা বলেছি। এই জিনিসগুলো তোমরা এইভাবে বুঝতে পারো, অন্য কোনো ভাবে জাস্ট তোমাকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, আমি বলেছি 3টা নিয়মের কথা। অ্যান্টিজেনের ভিত্তিতে রক্ত সঞ্চালন করার ক্ষেত্রে 3টা নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, যার যেটা আছে তাকে সেটা দেওয়া যাবে, যার যেটা নেই তাকে সেটা দেওয়া যাবে না, আর যার কিছুই নেই সে হচ্ছে সবাইকে দিতে পারবে। একদম মানে পাগল করে দেওয়া কথাবার্তা। কারণ কি, আমরা হচ্ছে বাস্তবিক লাইফে দেখি যে যার যেটা আছে, মনে করো টাকা পয়সা দিয়ে যদি আমি চিন্তা করি, যে যার টাকা আছে তাকে কি টাকা দেওয়ার দরকার আছে? সেকেন্ড কথা হচ্ছে, যার টাকা নেই তাকে কিন্তু আমরা সাধারণত টাকা দেব, ঠিক আছে? থার্ড কথা হচ্ছে, যার কোনো সহায় সম্পত্তিই নেই, যে মনে করো মিসকিন এতিম, ঠিক আছে, সে কেমন করে সবাইকে দেবে? তো আমি জিনিসটা এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে একটা প্যারালাল ইউনিভার্সের মতো, যেখানে আমাদের এই ইহলৌকিক জীবন বা আমাদের এই পৃথিবীতে যে জিনিসগুলো ঘটে তার একদম ব্যতিক্রম কিছু ঘটে, একদম অপোজিট জিনিসগুলো ঘটে। অর্থাৎ যার যেটা আছে তাকে সেটা দিতে হবে, যার কিছুই নেই সে সবাইকে দিতে পারবে, আর যার যেটা নেই তাকে সেটা দেওয়াই যাবে না। এখন আমি, ভাইরে এত কথা যে বললেন, এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন কি, অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু আলোচনা করি তাহলে। তো অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমে যে জিনিসটা আসবে, যে মনে করো, এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক করে নিই। আচ্ছা, তো মনে করো কারো হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে এ,
এ ব্লাড গ্রুপ দ্বারা আমি কি বিবেচনা করছি? এ ব্লাড গ্রুপ দ্বারা আমি বোঝাচ্ছি যে তার অ্যান্টিজেনটা হচ্ছে এ। ঠিক আছে, অ্যান্টিজেনটার নাম হচ্ছে এ। আমরা 3টা সূত্র একে একে ফলাবো। প্রথম কথা হচ্ছে যার যেটা আছে তাকে সেটা দিতে হবে। কারো যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তাকে অ্যান্টিজেন এ দিতে হবে, অথবা এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তির দেহ থেকে তাকে রক্ত সঞ্চারিত করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যার যেটা নেই তাকে সেটা দেওয়া যাবে না। আচ্ছা, কারো ব্লাড গ্রুপ যদি এ হয়, তার যদি অ্যান্টিজেনটাও এ হয়, তাহলে কি তাকে বি অ্যান্টিজেন দেওয়া যাবে? উত্তর হচ্ছে না। তার বি অ্যান্টিজেন নেই, তাকে আমি বি অ্যান্টিজেন দিতে পারবো না, অর্থাৎ বি ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তির দেহ থেকে আমি তাকে রক্ত দিতে পারবো না। থার্ড কথা হচ্ছে যার কিছুই নেই সে সবাইকে দিতে পারবে, অর্থাৎ আমি এখানে স্পেসিফিক্যালি বলছি হচ্ছে ও ব্লাড গ্রুপের কথা। ও ব্লাড গ্রুপের মধ্যে এ বি একটা অ্যান্টিজেনও নেই, সে সবাইকে হচ্ছে গিয়ে রক্ত দিতে পারবে। অর্থাৎ এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তিকে যেমন এ ব্লাড গ্রুপের মানুষ রক্ত দিতে পারবে, সিমিলারলি ও ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তিও হচ্ছে রক্ত দিতে পারবে। এখন এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে একদম যেটা আমি বলেছি সেটাই কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, যে মনে করো ও ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তি এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তিকে রক্ত দিচ্ছে। ও ব্লাডের তো কোনো অ্যান্টিজেন নেই, তাহলে ওখান থেকে যে রক্তটা আমার শরীরে আসছে সেখানে যেহেতু কোনো অ্যান্টিজেন নেই, তাহলে আমার প্লাজমাতে যে অ্যান্টিবডি গুলো আছে সেই অ্যান্টিবডি গুলো হচ্ছে কোনো বহিরাগত পদার্থ খুঁজে পাচ্ছে না। বহিরাগত পদার্থ যদি খুঁজে না পায় তাহলে এই অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভেটেড হবে না ওই অ্যান্টিজেনটাকে নিষ্ক্রিয় করার জন্য বা রক্ত জমাট বাঁধার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না। তাহলে এই ক্ষেত্রে আমার কোনো ধরনের জটিলতা হবে না। ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে একদম শুরুতেই হচ্ছে মুখ্য দুটো ব্লাড গ্রুপ সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, আরেকটা হচ্ছে গিয়ে আরএইচ ব্লাড গ্রুপ। ঠিক আছে, তো আরএইচ ব্লাড গ্রুপ জিনিসটা কি, এটার ভিত্তিতে কিভাবে আমরা হচ্ছে গিয়ে রক্তের গ্রুপগুলোকে ক্লাসিফিকেশন করছি এই সম্পর্কে একটু আলোচনা করব। তো আরএইচ ব্লাড গ্রুপ বলতে বেসিক্যালি আমি বোঝাচ্ছি যে আমার রক্তে আরএইচ ফ্যাক্টর উপস্থিত আছে কি নাই এটার উপর ভিত্তি করে আমি যখন ব্লাডকে ক্লাসিফিকেশন করছি তখন সেটাকে বলা হয়ে থাকে আরএইচ ব্লাড গ্রুপিং সিস্টেম। তো আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি, এটাও একটা প্রশ্ন। এখন আরএইচ ফ্যাক্টর হচ্ছে কি, আমরা যেমন হচ্ছে অ্যান্টিজেনের কথা বলেছি, তেমন আরএইচ ফ্যাক্টরও হচ্ছে গিয়ে অ্যান্টিজেন। আরএইচ ফ্যাক্টরও আমাদের স্বাভাবিক অ্যান্টিজেন গুলোর মতো প্লাজমা মেমব্রেনে যুক্ত থাকে লোহিত রক্তকণিকার। আরএইচ ফ্যাক্টর বেসিক্যালি বোঝাচ্ছে 6টা অ্যান্টিজেনকে। এই 6টা অ্যান্টিজেনকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা হচ্ছে গিয়ে আরএইচ ফ্যাক্টর বলতে পারি। অ্যান্টিজেন গুলোকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল হাতের সি ডি এবং ই দ্বারা, এবং হচ্ছে স্মল সি ডি এবং ই দ্বারা। এর মধ্যে এই যে ক্যাপিটাল সি ডি ই এগুলোকে বলা হয়ে থাকে মেন্ডেলীয় প্রকট, এবং স্মল হাত যে সিডি গুলো এগুলোকে বলা হয়ে থাকে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। কেন প্রকট বলা হচ্ছে, কেন প্রচ্ছন্ন বলা হচ্ছে, এইগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে এই যে ক্যাপিটাল সি ডি অথবা ই, এগুলোর মধ্যে কোনো একটা যদি আমার ব্লাডের মধ্যে উপস্থিত থাকে, অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে উপস্থিত থাকে, তাহলে সে ব্যক্তিটা হবে হচ্ছে গিয়ে আরএইচ পজিটিভ। আর যদি কোনো কারণে ক্যাপিটাল সিডি একটা উপস্থিত না থাকে, সবগুলো হচ্ছে ছোট হাতের উপস্থিত থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি হবে হচ্ছে গিয়ে আরএইচ নেগেটিভ। কেন হচ্ছে এই সম্পর্কে হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। তো লোহিত রক্তকণিকা ঝিল্লিতে এটা অবস্থান করা এটা আমরা বলেছি। আর এটার নাম কেন আরএইচ ফ্যাক্টর বলা হচ্ছে, কেন আরএইচ অ্যান্টিজেন বলা হচ্ছে, কারণ রেসাস নামক একটা বানর ছিল, যেই বানরের ঝিল্লিতে সর্বপ্রথম এই অ্যান্টিজেনটা আবিষ্কৃত হয়েছিল। তো ওই বানরকে সম্মান প্রদর্শন করার জন্য হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি আরএইচ প্রথম দুটো লেটার নিয়েছি ওই বানরের নাম থেকে, এবং এটাকে ফ্যাক্টর লাগিয়ে দিয়েছি সাদা নামের সাথে। আচ্ছা, তো আরএইচ ফ্যাক্টরের ভিত্তিতে ব্লাড গ্রুপিং আমি বলেছি যে 2 ধরনের হতে পারে। আমরা যেমন ওখানে বলেছিলাম যে 4 ধরনের হয়, এ বি এ বি ও, এখানে হচ্ছে 4 ধরনের হচ্ছে না, এখানে জাস্ট 2 ধরনের আমি ব্লাড গ্রুপিং দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আরএইচ পজিটিভ, আর যদি অনুপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি আরএইচ নেগেটিভ। আচ্ছা, বিষয়গুলো কিভাবে হচ্ছে, তো আরএইচ ফ্যাক্টর বিষয়টা হচ্ছে একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের মতো। আমরা হচ্ছে যারা জিনতত্ত্ব চ্যাপ্টারটা পড়েছি তারা আমরা জানি হচ্ছে গিয়ে কিভাবে এই বিষয়গুলো আসে, মেন্ডেলীয় সূত্রগুলো কি কি। আচ্ছা, তো আমরা জানি যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে হচ্ছে একটা জিনও কাজ করতে পারে, একাধিক জিনও কাজ করতে পারে। তো আরএইচ ফ্যাক্টরটার ক্ষেত্রে সাধারণত দেখা যায় হচ্ছে কি একাধিক জিন এই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করছে। তো ধরা যাক আমার একটা আরএইচ ফ্যাক্টর হচ্ছে মনে করো ডি, আমি ক্যাপিটাল ডি দিয়ে বোঝাচ্ছি কারণ ক্যাপিটাল ডি হচ্ছে সবচেয়ে কমন আরএইচ ফ্যাক্টর অথবা আরএইচ অ্যান্টিজেন। এই ক্যাপিটাল ডি যে বৈশিষ্ট্যটা আছে এটার জন্য নিয়ন্ত্রণকারী 2 ধরনের জিন থাকতে পারে। একটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল ডি
আচ্ছা, আর এটা হচ্ছে কি স্মল ডি, ঠিক আছে। এর মধ্যে ক্যাপিটাল ডিটা হচ্ছে প্রকট এবং স্মল ডিটা হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, ডি অ্যান্টিজেন একটু কনফিউজিং, তো আমি বুঝাচ্ছি। ডি অ্যান্টিজেন এটা নিয়ন্ত্রণকারী দুটো জিন হচ্ছে ক্যাপিটাল ডি অথবা হচ্ছে স্মল ডি। আচ্ছা, তো আমরা চিন্তা করছি এভাবে যে মনে করো স্পার্ম বা আমাদের যে শুক্রাণু সেটা হচ্ছে গিয়ে এই ক্যাপিটাল ডি জিনটাকে বহন করে নিয়ে আসছে। আর আমাদের ওভাম বা হচ্ছে ডিম্বাণু যেটা এ হচ্ছে মনে করো, সরি এটা হচ্ছে এই পাশে হবে, সে মনে করো হচ্ছে গিয়ে এই যে স্মল ডি জিনটাকে ক্যারি করে নিয়ে আসছে। তো এদের মিলনের ফলে যে হচ্ছে আমাদের গ্যামেটটা তৈরি হবে তার জিনোটাইপ কেমন হবে, তার জিনোটাইপ হচ্ছে হবে গিয়ে ডিডি, ঠিক আছে। এই ডিডি দ্বারা আমি কি বুঝাচ্ছি, এখানে একটা প্রকট অ্যালিল আছে, একটা প্রচ্ছন্ন অ্যালিল আছে। প্রকট অ্যালিল আছে এবং প্রচ্ছন্ন অ্যালিল আছে, এই দুটো যদি একটা বৈশিষ্ট্যের নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে যেটা প্রকট সেটাই হচ্ছে প্রকাশ পাবে। অর্থাৎ হেটেরোজাইগাস জীব, আমরা পড়েছিলাম যে হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে যদি দুটি অসম প্রকৃতির অ্যালিল থাকে, অর্থাৎ একটা যদি ক্যাপিটাল ডি থাকে একটা যদি স্মল ডি থাকে, এই ক্ষেত্রে তাহলে অবশ্যই ক্যাপিটাল ডিটা হচ্ছে ডমিনেট করবে এবং সেক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। অর্থাৎ এই ব্যক্তিটা যে আমার গ্যামেটটা নতুন করে তৈরি হলো, সেই গ্যামেটে এই ক্যাপিটাল ডি প্রকাশ পাওয়ার কারণে সে হচ্ছে আরএইচ পজিটিভ হবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ব্লাডের মধ্যে যখনই ক্যাপিটাল সি ডি এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে তখনই সে আরএইচ পজিটিভ হবে। তাহলে ভাইয়া আরএইচ নেগেটিভ কখন হবে? একটু চিন্তা করি, মনে করো আমার শুক্রাণু সে হচ্ছে গিয়ে স্মল ডি আর হচ্ছে আমার ডিম্বাণু সে হচ্ছে গিয়ে স্মল ডি। তাহলে এদের মিলনের ফলে যখন যে জাইগোটটা ফর্মেশন হচ্ছে সেখানে দুটোই ছোট হাতের ডি, এরা হচ্ছে গিয়ে হোমোজাইগাস অবস্থায় আছে অ্যালিল দুটো, এদের মধ্যে কোনো প্রকট প্রচ্ছন্নের কোনো ব্যাপার নেই, এরা দুইজনই স্মল ডি হওয়ার কারণে এক্ষেত্রে এই ব্যক্তিটি হবে হচ্ছে গিয়ে আরএইচ নেগেটিভ। ওকে, তাহলে আমরা আরএইচ পজিটিভ কিভাবে হচ্ছে আরএইচ নেগেটিভ কিভাবে হচ্ছে এই জিনিসগুলো একটু বুঝে গেলাম। এ সম্পর্কে আমাদের বইয়ে আরো আলোচনা করা আছে। আচ্ছা, তো নেক্সট আমি যেমন হচ্ছে কি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিং এর বা হচ্ছে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি বিবেচিত বিষয় আছে সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সিমিলারলি আরএইচ ফ্যাক্টরের উপর ভিত্তি করে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কি কি বিবেচনা করা হবে এই জিনিসগুলো সম্পর্কে বলেছি। আগের মতোই তিনটা নিয়ম মেনে চলতে হবে। প্রথমত, যার আছে তাকে দেওয়া যাবে, যার নেই তাকে হচ্ছে দেওয়া যাবে না, আর যার নেই সে হচ্ছে সবাইকে দিতে পারবে। কিভাবে? আবার আমি চিন্তা করছি যে মনে করো একটা আরএইচ পজিটিভ পার্সন, তাকে আমি ব্লাড দিতে চাচ্ছি, তাহলে আমাকে আরএইচ পজিটিভ ব্লাড দিতে হবে। আমি চাইলে এই পার্সনটাকে আরএইচ নেগেটিভ ব্লাডও দিতে পারি। 3 নম্বর নিয়ম যেটা বলা আছে যে যার নেই, অর্থাৎ একটা ব্যক্তি সে যদি আরএইচ নেগেটিভ হয়ে থাকে তাহলে সে সবাইকে দিতে পারবে। অর্থাৎ সেই ব্যক্তিটা আরএইচ নেগেটিভ পার্সনকেও দিতে পারবে, আরএইচ পজিটিভ পার্সনকে দিতে পারবে। অর্থাৎ এখান থেকে সার কথা এটাই যে একটা আরএইচ পজিটিভ পার্সন সে আরএইচ পজিটিভ পার্সন থেকে ব্লাড নিতে পারবে, আরএইচ নেগেটিভ পার্সন থেকে ব্লাড নিতে পারবে। কিন্তু একটা আরএইচ নেগেটিভ পার্সন শুধুমাত্র আরএইচ নেগেটিভ পার্সনের ব্লাড নিতে পারবে। এটার অর্থ কি, এটা গুরুত্বটা কি, তাৎপর্যটা কি? একটু চিন্তা করি আমি। আরএইচ নেগেটিভ পার্সন মানে কি? তার প্লাজমা মেমব্রেনে লোহিত রক্তকণিকার কোনো আরএইচ ফ্যাক্টর উপস্থিত নেই। অর্থাৎ আরএইচ ফ্যাক্টর যেহেতু তার ব্লাডের মধ্যে নেই, তাহলে আমার প্লাজমার মধ্যে যেই অ্যান্টিবডি গুলো আছে এরা হচ্ছে আরএইচ ফ্যাক্টর সম্পর্কে কিছু জানে না, এরা জীবনে আরএইচ ফ্যাক্টর দেখেনি। এখন বাইরে থেকে আমি যদি আরএইচ পজিটিভ ব্লাড আমার শরীরের মধ্যে প্রবেশ করাই, তখন আমার প্লাজমার মধ্যে যে অ্যান্টিবডি গুলো আছে তখন এটাকে বহিরাগত বস্তু বা অ্যান্টিজেনের মতো আর কি চিন্তা করবে, যে মনে করবে আরে আরে এটা কি জিনিস প্রবেশ করলো, এটা তো নিশ্চয়ই আমার শরীরে ক্ষতি করার চেষ্টা করবে। তখন বেসিক্যালি এটার মধ্যে এক ধরনের রিয়াকশন হবে, অ্যান্টিজেন গুলো এই অ্যান্টিবডি গুলো হচ্ছে গিয়ে এই আরএইচ ফ্যাক্টর গুলোকে নিষ্ক্রিয় করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে। তো আরএইচ নেগেটিভ পার্সনকে হচ্ছে এই জন্যই আমি হচ্ছে আরএইচ পজিটিভ ব্লাড দিতে পারবো না। কিন্তু আরএইচ পজিটিভ পার্সনকে আমি আরএইচ পজিটিভ ব্লাডও দিতে পারবো, কারণ এটা তো আগে থেকে আছে, নতুন কিছু না। অ্যান্টিবডি এটাকে কোনো বহিরাগত বস্তু হিসেবে কল্পনাই করবে না। আরএইচ পজিটিভ পার্সনকে আমি আরএইচ নেগেটিভ ব্লাডও দিতে পারবো। কারণ কি? আরএইচ নেগেটিভ ব্লাড যদি আমার প্রবেশ করছে, তাহলে আরএইচ নেগেটিভ মানে কি, ওর ব্লাডের মধ্যে কোনো ধরনের আরএইচ ফ্যাক্টরই নেই। আরএইচ ফ্যাক্টর যদি না থাকে তাহলে অ্যান্টিবডি তো আরো নিশ্চিন্ত যে আমার ব্লাড থেকে, মানুষের ব্লাড থেকে আমার ব্লাডে যে জিনিসগুলো প্রবেশ করছে তার মধ্যে কোনো ক্ষতিকর বস্তু নেই, অপরিচিত কোনো বস্তু নেই, সো আমি নিশ্চিন্তে আছি। ওকে,
এখানে হচ্ছে আলটিমেটলি একটা সামারাইজ করা হয়েছে। এই বইটা হচ্ছে এই চিত্রটা আর কি আমাদের কাজী আজমল স্যারের বইয়ের মধ্যে আছে। আমি একটু তাও একবার ডিসক্রাইব করে যাই। আমি জাস্ট একটা ব্লাড গ্রুপ সম্পর্কে আমি আলোচনা করব, বাকিটা তোমরা হচ্ছে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করো। তো ধরা যাক আমি হচ্ছে ও পজিটিভ ব্লাড নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো একটা পার্সনের ব্লাড গ্রুপ যদি ও পজিটিভ হয় তাহলে এটার অর্থ কি? এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমত, তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ও অ্যান্টিজেন আছে, বা ও অ্যান্টিজেন বলতে বোঝাচ্ছে বেসিক্যালি কোনো ধরনের অ্যান্টিজেনই নেই, কোনো অ্যান্টিজেন নেই। আর সেকেন্ড কথা হচ্ছে ও লোহিত রক্তকণিকার ঝিল্লিতে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি আছে। পজিটিভ দ্বারা আমি বেসিক্যালি আরএইচ ফ্যাক্টরের উপস্থিতিকে বোঝাচ্ছি। তাহলে আমি যদি সামারাইজ করে বলার চেষ্টা করি যে যেহেতু তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে কোনো ধরনের অ্যান্টিজেন নেই, কোনো ধরনের যেহেতু অ্যান্টিজেন নেই, তাহলে যার যেটা নেই তাকে সেটা দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এ আর বি কোনো অ্যান্টিজেনই তার লোহিত রক্তকণিকার ঝিল্লিতে নেই, তাহলে এ ব্লাড গ্রুপ অথবা বি ব্লাড গ্রুপ কোনো ব্লাড গ্রুপ থেকেই তাকে হচ্ছে রক্ত দেওয়া যাবে না। এবি ব্লাড গ্রুপ থেকে কি তাকে দেওয়া যাবে? এবি ব্লাড গ্রুপ তো আরো ডেঞ্জারাস। এ আর বি দুইটা অ্যান্টিজেনই তার মধ্যে আছে, তাকে তো কখনোই ও ব্লাড গ্রুপের একটা বিশিষ্ট ব্যক্তিকে কখনো রক্ত দেওয়া যাবে না। তাহলে এবি ব্লাড গ্রুপ থেকে তার শরীরের মধ্যে রক্ত দেওয়া যাবে না। শুধু তাকে রক্ত দিতে পারবে হচ্ছে কি ও ব্লাড গ্রুপ, কারণ ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, আর এ তো ও ব্লাড গ্রুপ, তার মানে কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ ম্যাচ করতেছে এক্ষেত্রে। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যক্তিটা হচ্ছে ও পজিটিভ, তাহলে কি সে এমন ব্যক্তি থেকে রক্ত নিতে পারবে যে আরএইচ পজিটিভ? হ্যাঁ, নিতে পারবে, যেহেতু পজিটিভ পজিটিভ ম্যাচ করছে। আচ্ছা, এমন কোন ব্যক্তি থেকে কি তাকে রক্ত নিতে পারবে যে আরএইচ নেগেটিভ? হ্যাঁ, এটাও নিতে পারবে। কারণ হচ্ছে গিয়ে যেহেতু আরএইচ নেগেটিভ, তাহলে এর শরীরের মধ্যে কোনো ধরনের রিয়াকশন ক্রিয়েট হবে না। আলটিমেটলি যেটা কনক্লুশন সেটা হচ্ছে গিয়ে একটা ও পজিটিভ পার্সন, সে যেমন ও পজিটিভ মানুষের শরীর থেকে রক্ত নিতে পারবে, তেমন হচ্ছে ও নেগেটিভ মানুষের শরীর থেকে হচ্ছে গিয়ে রক্ত নিতে পারবে। এই কথাগুলো লেখা আছে, বাকিগুলো তোমরা মিলিয়ে পড়ার চেষ্টা করবে। কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো। রক্ত সঞ্চালনে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে? ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আজ এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই ক্লাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। রক্ত সঞ্চালনে কি কি জটিলতা হতে পারে এর সম্পর্কে আমাকে অবশ্যই ভালোভাবে জানা লাগবে। প্রথমত, আমি এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি আলোচনা করে এসেছি যে কোনো পার্সন যদি আরএইচ পজিটিভ হয়ে থাকে তাহলে তাকে আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ দুই ধরনের ব্লাডই আমি দিতে পারি। কিন্তু মানুষ যদি একটা পার্সন যদি আরএইচ নেগেটিভ হয়ে থাকে এবং সেই পার্সনটাকে যদি আমি হচ্ছে আরএইচ পজিটিভ ব্লাড দেই, তাহলে বইয়ের মধ্যে লেখা আছে, এটা কাজী আজমল স্যারের বই থেকে নিয়েছি, যে আরএইচ নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে আরএইচ পজিটিভ ব্লাড দিলে প্রথমবার গ্রহিত রক্তে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না। ঠিক আছে? প্রথমবার কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু এই যে আরএইচ পজিটিভ ব্লাডটা আমার শরীরের মধ্যে প্রবেশ করছে সেটার এগেইনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। এই অ্যান্টিবডিটাকে বলা হয়ে থাকে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। এখন দ্বিতীয়বার যদি এই আরএইচ নেগেটিভ মানুষটা আবার আরএইচ পজিটিভ ব্লাড গ্রহণ করে, ঠিক আছে, আরএইচ পজিটিভ ব্লাড আমি দ্বিতীয়বার গ্রহণ করলাম, এই আরএইচ পজিটিভ ব্লাডের এগেইনস্টে কিন্তু আমার প্লাজমার মধ্যে অলরেডি অ্যান্টি আরএইচ ফ্যাক্টর উপস্থিত আছে, যে পণ করে রেখেছে যে যখনই আমার বডিতে আবার আরএইচ পজিটিভ ব্লাড ঢুকবে আমি এটাকে ধ্বংস করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেব। তো এখানে কথাটাই বলা হচ্ছে যে গ্রহিতা যদি দ্বিতীয়বার দাতার রক্ত এই আরএইচ পজিটিভ রক্ত গ্রহণ করে, তাহলে গ্রহিত রক্তরসে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের প্রভাবে দাতার লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে, যেটা হচ্ছে রক্তে জমাট বাঁধা বলি আমরা। তো এইটা একটা হচ্ছে গিয়ে তোমার কমপ্লিকেশন হতে পারে রক্ত সঞ্চালনের জটিলতা, যদি আমি ভুল করে আরএইচ নেগেটিভ পার্সনের রক্তের মধ্যে আরএইচ পজিটিভ ব্লাড ঢুকিয়ে দিই। আচ্ছা, আরেকটা হচ্ছে গর্ভধারণকালীন জটিলতা, এটা হচ্ছে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমাদের বইয়ে লেখা আছে এই টার্মটা সম্পর্কে। এটা হচ্ছে আমরা তেমন ডিপলি অনেকে বুঝতে চাই না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আই গেস আমি যে কথাগুলো এখন বলবো তার মধ্যে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারবে। তো ধরা যাক দম্পতির কথা, আমার হচ্ছে মাতা যিনি তিনি হচ্ছে আরএইচ নেগেটিভ, আর পিতা যিনি তিনি হচ্ছেন গিয়ে আরএইচ পজিটিভ। তো এক্ষেত্রে যখন প্রথমবার মা গর্ভধারণ করবে তখন যে ফিটাসটা তৈরি হবে তারা হবে আরএইচ পজিটিভ। কেন পজিটিভ হবে? ওই যে মেন্ডেলীয় প্রকট প্রচ্ছন্ন, পিতা হচ্ছে গিয়ে প্রকট, মাতা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন, তাহলে সন্তান কি হবে? সন্তানের মধ্যে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। একদম বেসিক কথা না? তাহলে প্রথম যে ফিটাসটা তৈরি হচ্ছে সে হচ্ছে আরএইচ পজিটিভ তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আমাদের মায়ের দেহের সাথে ফিটাসের একটা সংযোগ থাকে, অমরা, নাম শুনেছেন না, প্লাসেন্টা বা অমরা।
তো এই প্লাসেন্টা অমরার মধ্যে দিয়ে মায়ের রক্ত থেকে হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টি আসে ফিটাসের দেহে, ফিটাস থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ হচ্ছে গিয়ে মায়ের দেহে চলে যায় বা মায়ের সংবহনে বা ব্লাড সার্কুলেশনে চলে যায়। এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকতা চ্যাপ্টারটা যখন পড়বো তখন আরো বিস্তৃতভাবে জানতে পারবো। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে এই ফিটাসের মধ্যে এই অমরা বা প্লাসেন্টার মধ্যে দিয়ে মায়ের রক্ত থেকে বিভিন্ন বস্তু ফিটাসের দেহে হচ্ছে প্রবেশ করে। ফিটাস থেকে কিন্তু রক্ত মায়ের দেহে যাচ্ছে না ইনিশিয়ালি, কিন্তু যখন প্রসব হচ্ছে অথবা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডেলিভারির সময় হচ্ছে এই যে ফিটাস বা বাচ্চাটা, আমার ছোট্ট বাচ্চা শিশু, তার কিছু আরএইচ পজিটিভ রক্ত এই আরএইচ নেগেটিভ মায়ের সংবহনে অথবা ব্লাড সার্কুলেশনে হচ্ছে প্রবেশ করে কিছু রক্ত। এটা তো বাবা একটা খারাপ কাজ হয়ে গেল। মাতা ছিল আমার আরএইচ নেগেটিভ, বাচ্চা হচ্ছে আমার আরএইচ পজিটিভ। বাচ্চার দেহ থেকে কিছু পরিমাণ রক্ত আরএইচ পজিটিভ মায়ের দেহের মধ্যে প্রবেশ করে গেছে। এখন কি হবে, আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়ে এসেছি ওই মায়ের রক্তের মধ্যে হচ্ছে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর এটা উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর উৎপন্ন হওয়ার সমস্যাটা কি? ইনিশিয়ালি কোনো সমস্যা নেই। এই বাচ্চা যেটা জন্মগ্রহণ করে ফেলেছে, এই বাচ্চাটা তো কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কারণ সে অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে। কিন্তু মায়ের শরীরে একটা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর সেটা হচ্ছে তৈরি হয়ে আছে। এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা কি সমস্যা করতে পারে? মনে করো এখন আমার দ্বিতীয়বার গর্ভধারণ হচ্ছে, মা আরএইচ নেগেটিভ, বাবা হচ্ছে গিয়ে আরএইচ পজিটিভ। ফিটাস যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার আরএইচ পজিটিভ। এখন তো বিপদ হয়ে গেল। কেন বিপদ হলো? কারণ মায়ের যে রক্ত আছে, সংবহন আছে, সেখান থেকে হচ্ছে ফিটাসের মাধ্যমে অমরার মাধ্যমে ফিটাসের হচ্ছে সংবহনের মধ্যে রক্ত প্রবেশ করতেছে বিভিন্ন ধরনের পুষ্টি সহ। মায়ের রক্ত সংবহনের মধ্যে তো অলরেডি আগে থেকে একটা অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়েছিল। এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরও কিন্তু হচ্ছে গিয়ে তোমার এই অমরার মাধ্যমে বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের সংবহন থেকে শিশু সংবহনে বা ফিটাসের সংবহনের মধ্যে প্রবেশ করবে। যখন এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা শিশুর রক্তের মধ্যে প্রবেশ করছে এবং অ্যান্টি আরএইচ ফ্যাক্টর দেখতেছে যে শিশুর রক্তের মধ্যে একটা আরএইচ পজিটিভ বা হচ্ছে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি আছে, তখন তো শত্রুকে আইডেন্টিফাই করে ফেললো। শত্রুকে আইডেন্টিফাই করে ফেলার সাথে সাথে ওর যেটা কাজ ও সেটা শুরু করে দেবে। বেসিক্যালি ও গিয়ে হচ্ছে গিয়ে এই রক্তটাকে জমাট বাঁধানোর চেষ্টা করবে, লোহিত রক্ত কণিকার যে ভাঙ্গন বা যেটাকে আমরা হিমোলাইসিস বলি সেটা করার চেষ্টা করবে। হিমোলাইসিসের ফলে হচ্ছে অ্যানিমিয়া দেখা যায়, ইনিশিয়ালি জন্ডিস দেখা যায়। এগুলো অনেক পরবর্তীতে আরো অনেক জটিলতা ধারণ করতে পারে, শিশুর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে বেসিক্যালি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এবং এটা একটা খুবই মারাত্মক একটা সমস্যা। যদি আমরা প্রিভিয়াসলি আগে থেকে আমাদের নলেজটা না থাকে যে মা হচ্ছে আরএইচ নেগেটিভ, বাবা হচ্ছে আরএইচ পজিটিভ, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে, তাহলে কিন্তু বেসিক্যালি এভাবেই বাচ্চা অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই আগে থেকে জানতে হবে যে পিতা মাতা এদের ব্লাড গ্রুপ কিরকম, এরা এদের মধ্যে যে আরএইচ ফ্যাক্টরের যে উপস্থিতি অনুপস্থিতি সেদিক থেকে দুজন কিরকম, যাতে হচ্ছে আমরা এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এখন কোনো কারণে মনে করো আমি তো এই জিনিসটা বলতে পারি না যে অলওয়েজ আরএইচ পজিটিভ পারসনকে আরএইচ পজিটিভ পারসন বিয়ে করবে। যদি এই জিনিসটা তো বলতে পারি না যে হ্যাঁ তোমার মাতা যদি আরএইচ নেগেটিভ হয়ে থাকে তাহলে হচ্ছে ভাই দরকারই নাই, আমার বাচ্চা নেওয়ারই দরকার নেই, কারণ আমি জানি বাচ্চা হলে মারা যাবে। এটা প্রিভেন্ট করার জন্য একটা সলিউশন আছে যে কোনো কারণে যদি আরএইচ পজিটিভ পিতা আরএইচ নেগেটিভ মাতা এদের গর্ভধারণের মাধ্যমে যদি একটা বাচ্চা তৈরি হয়ে যায় প্রথমবার, তাহলে কি কি উপায় গ্রহণ করলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে না। এখানে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে বর্তমানে অ্যান্টি-ডি নামে একটা অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে। প্রথম শিশু জন্মগ্রহণ করার 72 ঘন্টার মধ্যে এই অ্যান্টিবডি আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের মাতার দেহে হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যদি আমি প্রবেশ করাই, তাহলে এই যে আরএইচ নেগেটিভ মাতা তার সংবহনের মধ্যে যেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা তৈরি হয়েছিল সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের হচ্ছে কার্যকারিতা লোপ পায় এবং আলটিমেটলি এই যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে মনে করো একদম নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেকেন্ড বার যখন আমি হচ্ছে গিয়ে বা সেকেন্ড বার হচ্ছে এই দম্পতি যখন হচ্ছে গিয়ে গর্ভধারণ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো ধরনের কমপ্লিকেশন তৈরি হবে না। আই গেস আমি বুঝাতে পেরেছি আসলে যে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা জিনিসটাকে কিভাবে হচ্ছে, কি ওয়ার্ডস কি কি আছে, কি টার্মস আছে। প্রথমত হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রথম শিশুর ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হয় না, কারণ প্রথম শিশুটা ডেলিভারি হয়ে যায়। প্রথম শিশুটা ডেলিভারি হয়ে যাওয়ার সময় কিছু পরিমাণ পজিটিভ ব্লাড
মায়ের শরীরের মধ্যে প্রবেশ করে এবং যার কারণে কিছু সমস্যা হয়, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয় মায়ের রক্তের মধ্যে। যেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর বেসিক্যালি যখন দ্বিতীয়বার গর্ভধারণ করে ওই মাটা, তখন হচ্ছে গিয়ে শিশুর সার্কুলেশনে বা হচ্ছে গিয়ে ফিটাসের রক্ত সংবহনের মধ্যে প্রবেশ করার মাধ্যমে যেই হিমোলাইসিস ঘটাতে পারে অথবা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রক্ত জমাট বাঁধার মাধ্যমে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে। তো এই হচ্ছে গিয়ে ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের হচ্ছে গিয়ে পুরো কনসেপ্টটা। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে আলাদা রকমের জটিলতা আমি বলেছি যে নর্মালি এই ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বাদেও হচ্ছে আরএইচ নেগেটিভ পার্সনের দেহে আরএইচ পজিটিভ ব্লাড যদি প্রবেশ করে তাহলে কিভাবে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অবশ্যই সচেতনতা অবলম্বন করা দরকার, একদম সঠিকভাবে জেনে কার ব্লাড গ্রুপ কি, আরএইচ পজিটিভ কিনা আরএইচ নেগেটিভ কিনা, আমার তাকে ব্লাড দেওয়া যাবে কিনা, তার কাছ থেকে ব্লাড নেওয়া যাবে কিনা, এই সবগুলো বিবেচনা করে হচ্ছে কি বেসিক্যালি আমাদের ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত সঞ্চালন প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। আই গেস আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। একটু কমপ্লেক্স বিষয় ছিল কিছু জিনিস, তারপর আমি চেষ্টা করেছি যতটুকু বোঝানো যায়। যদি বুঝতে না পারো সেটা সম্পর্কে আমাদেরকে জানান, আমরা আই গেস উইথ টাইম ডেভেলপ করার চেষ্টা করব। তো দেখা হবে ভবিষ্যতে আবার কোনো নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।